সবাইকে স্বাগত দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভার কেয়ারে প্রধান উপদেষ্টা, কাজ করছেন বিদেশি চিকিৎসকরাও। সশস্ত্র বাহিনীকে নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনের আহ্বান ডক্টর ইউনূসের, দুর্যোগে পাশে থাকায় প্রশংসা। এবার ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হচ্ছেন জয়, ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ড গোপনের অভিযোগ। ইসির প্রতি ফের অনাস্থা জানালো এনসিপি, নির্বাচনী ব্যবস্থা মেরামত হচ্ছে জানালেন ইসি সানাউল্লাহ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সন্ধ্যায় তিনি হাসপাতালে পৌঁছান। প্রধান উপদেষ্টা প্রায় আধা ঘন্টা হাসপাতালে অবস্থান করেন। এ সময় তিনি খালেদা জিয়ার পরিবার ও দলের নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানান। খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে তার চিকিৎসক দল প্রধান উপদেষ্টাকে ব্রিফ করেন। তারা জানান, যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই ও জনস হপকিন্স, যুক্তরাজ্য, চীন সহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। এ সময় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। গত 23 নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক এই প্রধানমন্ত্রী। এভারকেয়ারের ভেতরে অসুস্থ বিএনপি চেয়ারপারসন, আর বাইরে উদ্বিগ্ন তার ভক্ত ও সমর্থক সহ নানা শ্রেণী পেশার মানুষ। তাদের একটাই চাওয়া, খালেদা জিয়ার দ্রুত সুস্থতা। সেই সঙ্গে চলছে দিন রাত সংবাদকর্মীদের খালেদা জিয়া সম্পর্কে বস্তুনিষ্ঠ খবর দেওয়ার প্রচেষ্টা। রাজধানীর এই হাসপাতালে গত 23 নভেম্বর থেকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার প্রতি টানে সেদিন থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হাসপাতালের সামনে ভিড় করছেন। সবার প্রত্যাশা শিগগিরই সুস্থ হয়ে ফিরবেন খালেদা জিয়া। এজন্য মহান সৃষ্টিকর্তার কাছে প্রতিনিয়ত তার সুস্থতা কামনা করছেন দলটির নেতাকর্মী সহ সাধারণ মানুষ। আমি আসছি একমাত্র শুধু যে ম্যাডামকে একটু দেখার জন্য। বিভিন্ন মিডিয়ার মধ্যে ফেসবুকে মিথ্যা প্রচার ছড়াতে, তাই মন মানতেছে না বিদায় কাল বার দিকে সকালে বের হয়েছি, এখানে রাত 11টায় আমি উপস্থিত হয়েছি। এখনো আমি বলতেছি যে আল্লাহ, আমি জানি না আমি কতদিন বেঁচে থাকবো, আমার হায়াত কতদিন আছে, যেই কয়দিন আছে এইটা নিয়েও যদি আমার ম্যাডামকে আল্লাহ সুস্থ করে দেয়, সুস্থ করে আমি আল্লাহর কাছে সেই ফরিয়াদ করতেছি, আল্লাহ যেন আমার মাকে সুস্থ করে দেয়। নেতাকর্মী ও আইন শৃঙ্খলা বাহিনী ছাড়াও সঠিক ও নির্ভরযোগ্য তথ্য দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন গণমাধ্যম কর্মীরা। চেষ্টা সত্য তথ্য সবার আগে জানানোর। হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে কিন্তু নানা গুজব ছড়িয়ে গেছিল, যেখানে মূলধারার যেসব গণমাধ্যম, এই মূলধারার গণমাধ্যমের কল্যাণে কিন্তু মানুষ সঠিক তথ্য জানতে পারছে। সাধারণ মানুষ তো আসলে এগুলো আর বিবেচনা করতে পারে না। আমার কাজ হয়, আমার পর্যন্ত যে তথ্যটাই আসে আমি সেটি সবসময় দল থেকে নিশ্চিত হওয়ার চেষ্টা করি। মিডিয়া সেল থেকে শুরু করে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজএম জাহিদ হোসেন, ওনাদের দায়িত্বরত ব্যক্তি ছাড়া যেন সেই তথ্যগুলো কেউ না দেন এবং সেই তথ্যগুলো প্রচার না করেন। তো সেইভাবেই কিন্তু আমরা প্রচার করে আসছি। সোশ্যাল মিডিয়ার অসংখ্য ইনফ্লুয়েঞ্জারের উপস্থিতিও চোখে পড়ার মতো। বিভিন্ন আইডি থেকে ছড়ানো হচ্ছে যে খালেদা জিয়া নানা রকম অসুস্থতা এবং জটিলতা ভুগছেন, এমনকি তার শারীরিক অবস্থা উন্নতি যাচ্ছে না। ডিজিটাল যে মাধ্যমগুলো রয়েছে, বিশেষ করে মাল্টিমিডিয়া রিপোর্টার যারা রয়েছে, তাদের উচিত সঠিক তথ্য তুলে ধরা সামাজিক যোগাযোগ মাধ্যমে। হাসপাতালের সামনের সড়কে ব্যারিকেড দিয়ে পুলিশ ও বিজিবির বেশ কিছু সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা যায়। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে রয়েছেন সহকর্মী মেহেদী হাসান, তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। মেহেদী, সকালে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসকদের পর তো কিছুক্ষণ আগে চীনা চিকিৎসকদের মূল দল এসে পৌঁছেছে এভারকেয়ার হাসপাতালে। সেখানে আন্তর্জাতিক মেডিকেল বোর্ডের বৈঠকটি নিশ্চয়ই চলমান রয়েছে। এরপর কি আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফিং করা হবে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে, সেটি জানতে পেরেছেন কিনা? দোলা যেমনটি বলছিলেন, চায়না থেকে যে বিশেষজ্ঞ 4 সদস্যের দল এসেছে, তারা কিন্তু 10টার কিছু সময় পরে আসলে ভেতরে প্রবেশ করেছে এবং তারা হয়তো পর্যবেক্ষণ শেষে মেডিকেল বোর্ডের সাথে বসে একটি আলোচনার
পর্ব সারছেন। তবে এখন পর্যন্ত কিন্তু দলের পক্ষ থেকে আসলে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি। যদিও এর আগে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এখানে এসেছিলেন এবং আসার পরে কিন্তু আমরা যতটুকু শুনতে পেরেছি তিনি ভেতরে যে মেডিকেল বোর্ড রয়েছে বোর্ডের সদস্যদের সাথে আসলে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কথাবার্তা বলেছেন এবং খোঁজ খবর নিয়েছেন তিনি এখন কি অবস্থায় রয়েছেন এবং তার চিকিৎসার জন্য আসলে সার্বিক দিক থেকে সহযোগিতার জন্য আসলে প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন। এবং সকালে আমরা জেনেছি যে যুক্তরাজ্য থেকে একটি বিশেষজ্ঞ দল এসেছে এবং রাতে যেহেতু চায়না থেকে 4 সদস্যের বিশেষজ্ঞ দল এসেছে সেক্ষেত্রে সম্ভবত পর্যবেক্ষণ শেষে মেডিকেল বোর্ডের যারা সদস্য রয়েছে তাদের সাথে আসলে কথা বলে হয়তো একটি বৈঠক অনুষ্ঠিত হতে পারে এবং যদি বৈঠক শেষ হয় বৈঠক শেষে আজকে আনুষ্ঠানিকভাবে আসলে কোনো বক্তব্য এখন পর্যন্ত আমরা পাইনি। যদিও বিএনপির মিডিয়া সেলের সাথে কথা হয়েছে তারাও জানিয়েছে যে আজকে আনুষ্ঠানিকভাবে আসলে কোনো বক্তব্য বা এই বিষয়ে কোনো বিবৃতি দেওয়া হবে না। হয়তো আমরা এই বিশেষজ্ঞ যে দুই দেশ থেকে দুটি দল এসেছে তাদের পর্যবেক্ষণ এবং পর্যবেক্ষণ শেষে মেডিকেল বোর্ডের সাথে যে তথ্য সেই তথ্যগুলো নিয়ে হয়তো কি আলোচনা হয়েছে এগুলো আমরা আগামীকাল হয়তো দল থেকে যদি কোনো আনুষ্ঠানিকভাবে জানানো হয় সেক্ষেত্রে আমরা আসলে জানাতে পারবো। এছাড়া আপাতত আজকে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা তা অপরিবর্তিত রয়েছে এবং প্রধান উপদেষ্টা নিজে এখানে এসে আসলে তার চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নিয়েছেন এবং বিশেষজ্ঞ দলরাও এখন পর্যন্ত চায়না থেকে যারা রয়েছে তারা কিন্তু ভেতরেই রয়েছেন। তারাও এখন পর্যন্ত আসলে পর্যবেক্ষণ করছেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ পরিস্থিতি কি এবং যদি আসলে বিশেষজ্ঞ যারা এসেছেন তারা যদি মেডিকেল বোর্ডের সাথে সমন্বয় করে সিদ্ধান্তে আসেন যে তাকে এই অবস্থায় দেশে আসলে বাইরে নিয়ে যাওয়া হবে কিনা তবে সেক্ষেত্রে আমরা আসলে আগামীকাল হয়তো জানতে পারবো যে বিশেষজ্ঞ দল মেডিকেল বোর্ডের সাথে বৈঠকে বসে কি সিদ্ধান্ত নিচ্ছে এবং বেগম খালেদা জিয়ার আরো উন্নত চিকিৎসার জন্য আসলে কি কি প্রক্রিয়া নেওয়া যেতে পারে। তো তোমরা এই ছিল আসলে এভার কেয়ার হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ তথ্য। এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত ছিলেন সহকর্মী মেহেদী হাসান। পরের প্রসঙ্গে যাচ্ছে। আগামী ফেব্রুয়ারিতে হতে যাওয়া জাতীয় নির্বাচন ও গণভোটে সশস্ত্র বাহিনীর সদস্যদের ঐতিহাসিক ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি জাতীয় নিরাপত্তা, অগ্রগতি, জাতি গঠন এবং সংকটকালে জনগণের পাশে দাঁড়ানোয় সশস্ত্র বাহিনীর অবদানের প্রশংসা করেন। প্রধান উপদেষ্টা বলেন, দেশের সুরক্ষা নিশ্চিত করতে সশস্ত্র বাহিনী যে ত্যাগ ও নিষ্ঠা প্রদর্শন করেছেন তা দৃষ্টান্তমূলক। রাজধানীর মিরপুর সেনানিবাসে বুধবার ন্যাশনাল ডিফেন্স কলেজে অনুষ্ঠিত ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি সব কথা বলেন। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের মাধ্যমে বৈশ্বিক শান্তিতে অবদান রাখার জন্য বাহিনীর সদস্যদের এ সময় ধন্যবাদ জানান ডক্টর ইউনূস। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পরবর্তী সব কার্যক্রম স্থগিত চেয়ে একটি রিট আবেদন করা হয়েছে। বাংলাদেশ কংগ্রেসের পক্ষে দলটির মহাসচিব ইয়ারুল ইসলাম বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি দায়ের করেন। আগামী সপ্তাহে বিচারপতি শিকদার মাহমুদুর রাজির নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চে এই রিটের শুনানি হতে পারে। রিটে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের পরিবর্তে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন প্রক্রিয়া স্থগিত রাখার আবেদনও করা হয়েছে। সেজন্য প্রধান নির্বাচন কমিশনার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রুলের জবাব চাওয়া হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগে এবার ট্রাইব্যুনালের বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। আন্দোলন চলাকালে ইন্টারনেট বন্ধ করে সংঘটিত হত্যাকাণ্ডে সহায়তা করা হয় জানিয়ে প্রসিকিউশন বলছে, এই অভিযোগে শেখ হাসিনার সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে। এছাড়া আরেক মামলায় আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে যাচ্ছে প্রসিকিউশন। এই দুজনের বিরুদ্ধে আন্দোলন দমনে কারফিউ জারি করে আন্দোলনকারীদের শেষ করে দেওয়া সহ সকল হত্যাকাণ্ডের পরামর্শ দেওয়ার প্রমাণ মিলেছে। সব ঠিক থাকলে বৃহস্পতিবার অথবা আগামী সপ্তাহে 2 মামলায় জয় ও পলক এবং আনিসুল ও সালমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করবে প্রসিকিউশন।
গুমের পর ভুক্তভোগীদের নির্যাতনের জন্য শব্দ নিরোধক বিশেষ কক্ষ তৈরি করেছিল র্যাব। টিএফআই সেলে গুম নির্যাতনের মানবতা বিরোধী মামলায় বুধবারের শুনানিতে এ তথ্য উঠে আসে। এদিন আইনজীবী জেরাই খান পান্নাকে ট্রাইব্যুনালে তলবের পর আদালতে নিঃশর্ত ক্ষমা চান তিনি। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একের পর এক উদ্ঘাটন হতে থাকে গুমের ঘটনা। সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন সেলে নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় বুধবার শুরু হয় অভিযোগ গঠনের ওপর শুনানি। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, তারেক আহমেদ সিদ্দিকী ও 11 সেনা কর্মকর্তা সহ এ মামলায় মোট অভিযুক্ত 17 জন। আলোচিত এ মামলায় বুধবার সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক ও বর্তমান 10 সেনা কর্মকর্তাকে। শুনানিতে চিফ প্রসিকিউটর আদালতের কাছে গুমের ভুক্তভোগীদের বর্ণনায় গোপন বন্দিশালার ভয়াবহ নির্যাতনের কথা তুলে ধরেন। বাংলাদেশে গুমের যে প্রেক্ষাপট, কিভাবে গুমকে রাজনৈতিক নিপীড়নের একটা হাতিয়ারে পরিণত করা হয়েছিল, গোটা বাংলাদেশে গুমের কালচারের মাধ্যমে কিভাবে মানুষের কণ্ঠরোধ করা হয়েছিল, কিভাবে বছরের পর বছর মানুষকে তুলে নিয়ে গিয়ে গোপন কারাগারে বন্দি রেখে তাদেরকে নির্যাতন করা হয়েছে, কিভাবে গুমকে প্রাতিষ্ঠানিকভাবে বাংলাদেশের জনগণের উপরে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করে রাজনৈতিকভাবে ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করা হয়েছে, সেই বিষয়গুলো আমরা আদালতে উপস্থাপন করেছি। তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আমরা প্রার্থনা করেছি। সেনানিবাসের সামরিক কারাগার থেকে ভার্চুয়ালি শুনানির অনুমতি চেয়ে করা আবেদন ট্রাইব্যুনাল খারিজ করে দিয়েছে বলে জানান সেনা কর্মকর্তাদের আইনজীবী। বাংলাদেশ আর্মি অফিসার যাদেরকে ফলসলি ইমপ্লিকেটেড করা হয়েছে, তাদের ফেয়ার চান্স আছে তারা বেকসুর খালাস পাবে। যদি তাই হয়, তারা যাতে বেকসুর যখন খালাস হবে তখন যেন তারা বাংলাদেশ সেনাবাহিনীতে তাদের কমান্ড রিজিউম করতে পারে। আদালত শুনেছে, কিন্তু আদালত বলেছে যে ন্যায় বিচারের স্বার্থে এবং এখানে ওনারা সন্তুষ্ট হয়ে আমাদের আবেদনটা রিজেক্ট করেছে। শেখ হাসিনার মামলায় যুক্ত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে আদালতে অনুপস্থিত থাকায় জ্যেষ্ঠ আইনজীবী জেরাই খান পান্নার প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে দ্রুত তাকে ট্রাইব্যুনালে তলব করলে আদালতে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন তিনি। তবে এক পর্যায়ে গুমের 2 মামলায় শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্স হিসেবে আমির হোসেনকে নিয়োগ দেয় ট্রাইব্যুনাল। রিগ্রেট করছে, লেখা আছে সেখানে যে আমার ব্যক্তিগত এবং শারীরিক কারণে আমি মাননীয় শেখ হাসিনাকে প্রতিনিধিত্ব করব না। কারণ এখানে আমি একটা মিডিয়ায় নাকি বলছিলাম, আমার খেয়াল নাই কখন কি বলি, যে আদালতের প্রতি আস্থা নাই। টিএফআই সেলে সংগঠিত গুম ও নির্যাতনের মামলার পরবর্তী শুনানি হবে আগামী 14 ডিসেম্বর। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো পক্ষপাতমূলক আচরণ করলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এমন হুঁশিয়ারি দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। ইসির প্রতি তাদের অনাস্থা রয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম অভিযোগ করেন, আগের দুর্নীতিবাজ কর্মকর্তারা এখনও কমিশনে কর্মরত রয়েছেন। এছাড়া গণভোটের প্রক্রিয়া নিয়ে যেন বিভ্রান্তি তৈরি না হয় সেজন্য আগে থেকেই প্রচারণা চালানো এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ইসিকে তফসিল ঘোষণার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক। ভাই বোনেরা বিগত বছর কাজ করেছে যে অনেক দুর্নীতিবাজ অফিসার কিন্তু এই নির্বাচন কমিশনে এখনো রয়ে গেছে। আমাদের কাছে বিভিন্ন প্রমাণও আসছে, আমরা সেটা কিন্তু নির্বাচন কমিশনারকে বরাবর দিচ্ছি। ফলে সেই জায়গায় যাতে নির্বাচন কমিশন সতর্ক হয় এবং যথাযথ ব্যবস্থা নেয়, সেই আমাদের আহ্বান থাকবে। আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করব। তবে যদি নির্বাচন কমিশনের আমরা দেখি যে তারা পক্ষপাতিত্বমূলক আচরণ করতেছে, আমরা বিভিন্ন সময় দেখেছি, এর আগে আমরা বলেছি সুস্পষ্টভাবে, এটা যদি তারা ভবিষ্যতে করে সেক্ষেত্রে নির্বাচন কমিশনের প্রতি আমরা সম্পূর্ণ অনাস্থা দিতে বাধ্য এবং তাদের বিরুদ্ধে কিন্তু আমাদের তখন কঠোর ব্যবস্থা নিতে হবে। গণভোটের 4 প্রশ্নে ভোটারদের সমস্যা হবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে এক কর্মশালায় এই মন্তব্য করেন তিনি। বলেন, বিগত সরকারের আমলে এদেশের নির্বাচন প্রক্রিয়া ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটি মেরামতে কাজ করছে কমিশন।
উপস্থিত রয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনে সাংবাদিকদের করণীয়, আইন বিধিসহ আনুষঙ্গিক বিষয়ে ইউএনডিপি ও ইসির যৌথ আয়োজনে বিশেষ প্রশিক্ষণ। বুধবার নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে কর্মশালার উদ্বোধনীতে যোগ দিয়ে কথা বলেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। এ সময় গণভোটের ক্ষেত্রে সামগ্রিক বিষয় বিবেচনা করে ভোটারদের ভোটদানের আহ্বান জানান তিনি। গণভোটের যে আয়োজন, দুটো জিনিস একসাথে আমাদেরকে আয়োজন করতে হচ্ছে এবং এই দুটো খুব বড় ব্যাপার। একটা পরিপূরক। আমরা একটা ভালো নির্বাচন চাই, শতাব্দীর ভালো নির্বাচন চাই, এটা আমাদের সবারই প্রত্যাশা। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সবাইকে নিজ নিজ দায়িত্ব সচেতনভাবে পালনের আহ্বান জানান তিনি। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা আমরা যদি বলি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ক্ষতিগ্রস্ত নির্বাচন ব্যবস্থাকে আমরা রিপেয়ার করে সঠিক অবস্থায় ফেরত আনতে চাচ্ছি। একটা ইমপ্লোডেড সিস্টেমকে আবার আমরা রিঅর্গানাইজ করে রিস্ট্রাকচার করার চেষ্টা করছি। এখানে আমি মনে করি কোনো একটি পক্ষে এটা করা সম্ভব নয়। জাতীয় নির্বাচন ও গণভোট একসাথে হলে ভোট গ্রহণ প্রক্রিয়া কিছুটা দীর্ঘ হবে, তবে কেন্দ্রের সংখ্যা বাড়ানোর উপায় নেই বলে জানান তিনি। ভোট কেন্দ্রে ভুয়া গণমাধ্যম কর্মীদের প্রবেশ ঠেকাতে কিউআর কোড ব্যবস্থা চালু সহ সাংবাদিক বান্ধব পরিবেশ নিশ্চিতের আশ্বাস দেন নির্বাচন কমিশনার। আমরা ইনডেফিনিট নাম্বার অফ সেন্টারও বাড়াতে পারবো না, ইনডেফিনিট নাম্বার অফ বুথও বাড়াতে পারবো না। আমাদের বুথ ব্যবস্থাপনাকে আরো স্মার্ট করতে হবে। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। এসএমই খাতের জন্য বরাদ্দ থাকা 25,000 কোটি টাকা অলস পড়ে আছে। মূলত বাণিজ্যিক ব্যাংকগুলোর অনাগ্রহের কারণে অবস্থা তৈরি হয়েছে। রাজধানীতে বুধবার বিসিক আয়োজিত এক অনুষ্ঠানে এমন অভিযোগ করেন খোদ বাংলাদেশ ব্যাংকের গভর্নর। ঋণ বিতরণ ও আদায়ে দুর্বলতার কথাও উল্লেখ করেন তিনি। রাজধানীর তেজগাঁয়ে অবস্থিত বিসিক ভবনে চলছে 5 দিনব্যাপী বিজয় মেলা, যেখানে রয়েছে হস্ত ও কারুশিল্পের নানা পণ্য। বিসিকের নিবন্ধিত উদ্যোক্তাদের তৈরি হরেক রকমের দেশি পণ্য মিলবে এই মেলায়। বুধবার এই মেলা পরিদর্শনের পাশাপাশি বিসিকের এজিএমে যোগ দেন শিল্প উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বিগত সরকারের সময়ে এসএমই খাত অবহেলিত ছিল উল্লেখ করে শিল্প উপদেষ্টা বলেন, মোট কর্মসংস্থানের সিংহভাগকে দাবিয়ে রেখে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। বিসিক অনেক উদ্যোগ তৈরি করেছে সত্যি, কিন্তু আমলাতান্ত্রিক জটিলতা, ঋণের অভাব এবং সেবার মান প্রশ্নে উদ্যোক্তাদের অভিযোগও কিন্তু কম নয়। তাই জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে আমরা বাংলাদেশে এমন বিসিক দেখতে চাই যা সম্পূর্ণভাবে স্বচ্ছ, জবাবদিহিতামূলক এবং উদ্যোক্তা বান্ধব। অনুষ্ঠানে গভর্নর ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ পেতে নানা ভোগান্তির কথা তুলে ধরেন। সত্যি কথা বলতে সারপ্রাইজ যে মাত্র 200-250 কোটি টাকা আপনারা ঋণ দিচ্ছেন। এটা আরো অনেক বেশি হওয়া উচিত ছিল এবং আমরা তো চাই আরো ঋণ বাড়াতে। এই মুহূর্তে 25,000 কোটি টাকা আমাদের হাতে আছে, কিন্তু ব্যাংকগুলো দিতে পারছে না। তো এখানে আমাদের বিতরণের কার্যক্রমের দুর্বলতা আছে, আমাদের ইনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্টের প্রবলেম। আমি একটু দেখব যে সরাসরি আপনারা কি ঋণ ম্যানেজ করতে পারবেন কি না। 2,000 কোটি টাকা দিয়ে দিলাম, দেওয়া কিছু না, কিন্তু 2,000 কোটি টাকা নষ্ট হওয়াটাও কিন্তু সময় লাগবে না। আদায় করতে পারবেন কিনা সেটা আগে দেখেন। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে, চলবে আগামী শুক্রবার পর্যন্ত। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। 15 বছরের জরাজীর্ণ অবস্থা ঘুচিয়ে শেরেবাংলা নগরের জিয়া উদ্যান ফিরে পেয়েছে তার আগের জৌলুস। ছায়া সুনিবিড় সবুজ ঘাসের ওপর সময় কাটাতে আসছেন সব বয়সী মানুষ। এছাড়া রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করতেও আসেন অনেক নেতাকর্মী। এই সবুজ উদ্যান পরিচ্ছন্ন ও নিরাপদ রাখার দাবি জানিয়েছেন আগতরা। কংক্রিটে ঠাসা এই নগরীতে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে অনেকেই ছুটে যান শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে। বেড়ানো, গল্পগুজব কিংবা শরীরচর্চা সবই সমানতালে চলে এখানে। 74 একর বিস্তৃত এই উদ্যানের দক্ষিণে জাতীয় সংসদ ভবন, উত্তরে চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, পশ্চিমে গণভবন এবং পূর্বে তেজগাঁও বিমানবন্দর। প্রবেশপথে ক্রিসেন্ট লেকের ওপর রয়েছে ঝুলন্ত সেতু। জিয়া উদ্যান অনেকটা বাঁকা চাঁদের মতো দেখতে, তাই এটি চন্দ্রিমা উদ্যান নামেও পরিচিত। শুধু আয়তন নয়, ঐতিহাসিক দিক থেকেও অনেকের পছন্দের জায়গা এটি।
1981 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এখানেই সমাধিস্থ করা হয়। এরপর থেকে প্রায় দিনই তাঁর কবর জিয়ারত করতে আসেন নেতাকর্মী সহ সাধারণ মানুষ। এটা একটা ঐতিহাসিক স্থান, কারণ শহীদ জিয়াউর রহমান বীর উত্তম, যিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, তিনি বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন। আমরা যারা ঢাকায় থাকি বা আমাদের যে এলাকা গ্রামে থাকি, আমরা তো একটা সেন্ট্রাল মনে করি ঢাকাকে। হ্যাঁ, যেমন আমরা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম, যে বাংলাদেশের স্বাধীনতা ঘোষক, উনি আজকে এখানে শুয়ে আসছেন, আমরা ওনার মাঝে জিয়ারত করতে আসছি। কিছুদিন আগেও এই উদ্যানটি ছিল অযত্নে ও অবহেলায়, তবে ক্ষমতার পট পরিবর্তনের পর পুরো এলাকার চেহারা বদলেছে। আবর্জনায় ভর্তি ছিল। আজকে আমি পুরা এই জিয়া উদ্যানটা ভিজিট করেছি, দেখি প্রত্যেকটা রাস্তা খুব নিট অ্যান্ড ক্লিন। আগের সাথে অনেক গোছানো পরিষ্কার হয়েছে। তারপরে আমি আসছিলাম অন্য কাজে, আসা পর ভাবলাম যে আজকে সময় আছে হাতে, প্রেসিডেন্টের কবরটা জিয়ারত করে যে কারণে এখানে আসা। রাজধানীর বুকে মনোরম এই এলাকাটি যাতে সাধারণ মানুষের জন্য নিরাপদ হয়, এমন প্রত্যাশা সকলের। আমি মূলত দেশের বাইরে থাকি, দেশে এসে শুনলাম যে নাম আবার পূর্বের নামে গেছে, তারপর এটা এখন মানে এই জন্য দেখতে আসলাম মূলত আগ্রহ থেকে। এখন কি অবস্থা? রাজনৈতিক দলগুলোর মতাদর্শের পার্থক্যের কারণে বারবার বদলে গেছে এই উদ্যানের নাম। প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ অর্ধচন্দ্রাকৃতির কারণে এর নাম রাখেন চন্দ্রিমা উদ্যান। 1981 সালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সমাধিস্থ করা হলে এর নাম হয় জিয়া উদ্যান। এরপর 1996 সালে আওয়ামী লীগ সরকার এসে আবার এটির নাম পাল্টে রাখেন চন্দ্রিমা উদ্যান। সর্বশেষ 2024 সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর এই উদ্যান ফিরে পায় তার আগের নাম। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। হবিগঞ্জের সাজি বাজারে গ্যাস ফিল্ডের 5 নম্বর কূপে গ্যাসের সন্ধান মিলেছে। ওয়ার্কওভার কাজ শেষে বুধবার থেকে জাতীয় গ্রিডে অতিরিক্ত আরও 12 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু হয়েছে। এর ফলে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের আওতাধীন কূপটি থেকে মোট 26 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ হচ্ছে। বিকেলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন পেট্রোবাংলার চেয়ারম্যান রেজাউনুর রহমান। এর আগে গত 5 অক্টোবর কূপটিতে ওয়ার্কওভার কাজ শুরু করে বাপেক্স। আন্তর্জাতিক প্রসঙ্গ। ক্রেমলিনে টানা 5 ঘন্টার আলোচনার পরও ইউক্রেন যুদ্ধ অবসানে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র ও রাশিয়া। স্থানীয় সময় মঙ্গলবার রাত পর্যন্ত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এই আলোচনা করেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। পরে রুশ কর্মকর্তারা জানান, বৈঠক গঠনমূলক হলেও রাশিয়ার দখলকৃত ইউক্রেনের ভূখণ্ডের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে গুরুত্বপূর্ণ এই বিষয়ে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই পক্ষ। উদ্ভূত পরিস্থিতিতে ইউরোপ রক্ষায় পিছপা না হওয়ার ঘোষণা দিয়েছেন ন্যাটো প্রধান। এর আগে রুশ প্রেসিডেন্ট জানান, ইউরোপের বিরুদ্ধে যুদ্ধের কোনো ইচ্ছা তার নেই, তবে প্রয়োজনে তার দেশ হামলার জন্য তৈরি আছে সব সময়। সংবাদ শেষ করব সংস্কৃতি অঙ্গনের খবর জানিয়ে। কর্ণাটক হিপহপ আর সমসাময়িক জ্যাজ, এই 3 ধারার শিল্পীদের অনন্য সংলাপে জন্ম নেওয়া বোম্বে এক্সপিরিয়েন্স মুগ্ধ করল ঢাকার দর্শকদের। বুধবার সন্ধ্যায় আলিয়াস ফ্রসেস দ্য ঢাকার আয়োজনে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে ফরাসি পিয়ানো বাদক আলেকজান্দ্রে হের সঙ্গীত আয়োজনে সুরের মূর্ছনায় হারিয়ে যান সবাই। আয়োজনে ভিন্ন মাত্রা যোগ করেন র্যাপার মনমিত কর। ছন্দে ছন্দে তার কথায় উঠে আসে সামাজিক বাস্তবতা, প্রতিরোধ, জীবনের নানা সৌন্দর্য, যা দর্শকদের সঙ্গে তৈরি করে সরাসরি এক সংযোগ। That's what. Look to camouflage is an art or end up running. Begin a mascot go bring you a better luck while reluctantly itching to grab an inch more. Preserving nobility in relentless mobility. এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভার কেয়ারের প্রধান উপদেষ্টা, কাজ করছেন বিদেশি চিকিৎসকরাও। সশস্ত্র বাহিনীকে নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনের আহ্বান ডক্টর ইউনূসের, দুর্যোগে পাশে থাকায় প্রশংসা। এবার ট্রাইব্যুনালের বিচারের মুখোমুখি হচ্ছেন জয়, ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ড গোপনের অভিযোগ। ইসির প্রতি ফের অনাস্থা জানালো এনসিপি, নির্বাচনী ব্যবস্থা মেরামত হচ্ছে জানালেন ইসি সানাউল্লাহ। এই ছিল এখনকার মতো, এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডলরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।